জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের মোড়লদের দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে প্রতিবাদের নামে দেশে কেউ যেন অরাজকতা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। গাজা ও রাফায় চলমান গণহত্যায় প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করে ছাত্র দলের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মজলুমদের পক্ষে চলে প্রতিবাদী স্লোগান। এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে গাজার পক্ষে থাকার আহ্বান জানান ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ইসরায়েলকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে তারা। প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলের বিষয়ে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গণহত্যা হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান তিনি। বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করলেও কারো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। রাজনৈতিক দলগুলো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, তার মধ্যে দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। মঙ্গলবার বিকেল 3:30টায় শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে কথা বলেন শিবিরের নেতারা। তারা বলেন, মুখে আইনের কথা বলে চরম মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। বিগত সময়ে শেখ হাসিনা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে বিরোধী মত দমনে বিভিন্ন ধরনের প্রযুক্তি কিনেছিল। সেই গোপন চুক্তি ও কার্যক্রম জনসমক্ষে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি হত্যা বন্ধে ইসরায়েলকে বয়কট এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতারা। ফিলিস্তিনের সকল মানুষকে, গাজাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব, পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। ঈদের দিন, পবিত্র দিনে তারা বোমা হামলা করে শত শত মানুষকে তারা শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, ইটস নো মোর এনি স্টেট, ইটস আ টেররিস্ট কমিউনিটি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ওআইসির সদস্য এবং মুসলিম লীগের যারা, মুসলিম উম্মাহের যারা প্রতিনিধিত্ব করে বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে, তারা আজ নিশ্চুপ হয়ে আছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যা দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ। মঙ্গলবার সকালে গাজায় গণহত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান শিক্ষকরা। প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা। বলেন, ন্যূনতম মানবাধিকার পাচ্ছেন না গাজা ও রাফার মানুষ। ইসরায়েলি বর্বরতা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তারা। এ সময় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে যুদ্ধবন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষকবৃন্দ। আমরা এই অন্যায় আমরা মেনে নিতে পারি না। আমাদের সামর্থ্য সীমিত। আমরা আজকে এই প্রতিবাদী সমাবেশের মাধ্যমে আমাদের মতামতগুলো আমরা তুলে ধরব। এই জেনোসাইড বন্ধ করার আহ্বান জানাই বিশ্বের সকল সংস্থাকে, বিশ্বের সকল মানুষের প্রতি আমার এই আহ্বান। Israel is not a country. First, you have to understand Israel is a project. It's a global project designed 18th century.
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বার্তায় এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত কমপক্ষে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে নেমে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট করেছে তারা মানবতার পক্ষের শক্তিকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশ ও মানববন্ধনে দুদু বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধের ভয়াবহতা ও নির্মমতা বোঝে। তাই রাষ্ট্র হিসেবে বাংলাদেশও সবসময় মানবতার পক্ষে শক্ত অবস্থানে থাকবে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সেটাই প্রমাণ করেছে বাংলাদেশ। এ সময় বিএনপির এই নেতা আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যের নীরব অবস্থান দুঃখজনক। বিক্ষোভ মিছিল প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে তথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার, এটা সমর্থনযোগ্য না। যারা করেছে তারা মানবতার কলঙ্ক। সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে। বাটা, কেএফসি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 4টি মামলা হয়েছে। 56 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনায় বাটা শোরুম ও কেএফসি ফুড কোর্টে হামলার ঘটনায় এরই মধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ছবি ও ভিডিও দেখে 31 জনকে আটক করেছে পুলিশ। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সিলেটে একই ধরনের ঘটনায় জড়িত 14 জনকে আটক করা হয়েছে। এদিকে গাজীপুরের বোট বাজার এলাকায় ভাঙচুর লুটপাটে জড়িত 4 জনকে সোমবার রাতে আটক করে পুলিশ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এদিকে বিশ্বব্যাপী প্রতিবাদের মুখেই গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে নতুন করে আরও 60 জন নিহত হয়েছেন। এ নিয়ে 1.5 লাখের বেশি ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। প্রথম দফায় যুদ্ধবিরতির পর এ পর্যন্ত 4 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি পুনরায় কার্যকরের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। কায়রোতে ত্রিপক্ষীয় সম্মেলনে এ কথা বলেন তারা। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছে 36 সদস্যের বিনিয়োগকারী দল। পরিদর্শন শেষে বিনিয়োগে আগ্রহের কথা তুলে ধরেন তারা। এছাড়া 10,000 বর্গফুটের একটি প্লট নেয়ার বিষয়ে বেজার সাথে চুক্তি করে সুইডিশ কোম্পানি লিনর্ন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান ও অন্যান্য দেশের প্রতিনিধিরা নারায়ণগঞ্জের বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন। 36 সদস্যের বিনিয়োগকারী দলে চীনের 10 জন, যুক্তরাষ্ট্রের 8, জাপানের 3, সৌদি আরবের 3, আরব আমিরাতের 3, ভারতের 1 জন সহ 8 প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী আছেন। তারা বিনিয়োগ পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এখন পর্যন্ত এই অর্থনৈতিক অঞ্চলে $200 মিলিয়ন বিনিয়োগ এসেছে, যা সম্মেলনের পর আরও বাড়বে বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। এখন এই অংশে আপাতত বিভিন্ন ইনভেস্টর দেশি বিদেশি তারা আসছেন এবং তারা তাদের কোম্পানি এস্টাবলিশ করছেন। তো সোফার আমার জানা মতে যে এখানে প্রায় 12টা দেশের 45 পার্টিসিপেন্টস এখানে আসছেন। And we are the first one to start manufacturing the visas, and we plan to grow and we plan to invest further
as the country grows, and we will also be there to support the economy. বিশ্বজুড়ে চ্যালেঞ্জ চলমান প্রক্রিয়া এবং বাংলাদেশের বাইরে নয়, এবং বাংলাদেশ এই চ্যালেঞ্জকে মাথায় রেখেই সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এটা ইনভেস্ট করেছে, এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের রয়েছে 120 বছরের ঐতিহ্য। এর আগে 8টা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল। আজকে আরেকটা হয়েছে, আপনারা দেখেছেন। 4টা ফ্যাক্টরি, একটা আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে, এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। পাল্টা শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো চিঠির বিষয়ে এখনও কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। নতুন করে 100 মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়ায় বাংলাদেশ লাভবান হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ, এতে উভয় পক্ষই লাভবান হবে। যদি চাইনিজ তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে, ওনারা আবার আরও 50% দিতে পারেন। সেই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। আমরা এগুলো নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। ওখান থেকে কোনো রিপ্লাই এখন পর্যন্ত আসেনি? না, এখনো কোনো। মোট কথা আমরা রেসপন্ড করেছি পজিটিভলি। আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করে তা না, আমাদের সেটা আমরা তুলে ধরেছি। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। এদিকে তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা প্রত্যাবাসন সময় সাপেক্ষ ব্যাপার বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে তিনি আরও জানান, রোহিঙ্গারা যেন অধিকার ও নিরাপত্তার সাথে মিয়ানমার ফেরত যেতে পারে সেই ব্যাপারে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির কাজ করে যাবে ঢাকা। উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। এই সরকার তো নিজে থেকেই বলেছে যে দায়িত্ব শেষ করে যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যা সব সমাধান করে দেবে। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে একটি কার্যকর উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলেও আশাবাদ জানান সিইসি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। বলেন, বড় পরিসরে না হলেও পাইলট আকারে এটি বাস্তবায়ন করতে চায় কমিশন। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলে আশা প্রকাশ করেন সিইসি। We want to concretize and we want to a definite conclusion, and we want to finalize a definite option for expatriate voting. And I hope this workshop, this technical workshop, will be able to really find out a appropriate solution for us, because one size fits all approach will not work here. We have to take into consideration our socio-cultural background, socio-cultural realities, political realities of this country, the education level, and also the concentration of our expertise. এখন থেকে মহাকাশ গবেষণায় নাসার তথ্য ভান্ডার ব্যবহার করতে পারবে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে বিনিয়োগ সম্মেলনের সাইডলাইনে নাসার সাথে চুক্তি সইয়ের পর এই কথা জানিয়েছেন বিডা চেয়ারম্যান। 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো, সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে। দিস ইজ স্টেপ 1 অফ প্রবাবলি 1000। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আরাকান আর্মি।
মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, আগামী ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে আশাবাদী সরকার। এ সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে নিয়ে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ। এছাড়া উভয় পক্ষকে এক টেবিলে বসাতে কাজ করছে জাতিসংঘ। সম্প্রতি প্রধান উপদেষ্টার বিমস্টেক সফর প্রসঙ্গে তিনি বলেন, আগামী 2 বছর বিমস্টেক সভাপতির দায়িত্ব পালনের সময় দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগসূত্র তৈরি ও মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। এতে শুধু সমুদ্র তীরের দেশ নয়, আরও অনেক দেশ উপকৃত হবে। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানালে মোদী জানান, ব্যক্তি বা দল নয়, ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন, সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন গত বছরে। আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। আগামী 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় 10,487 জন মুসল্লির হজ যাত্রা শঙ্কার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, নিবন্ধন করেও কেউ হজে যেতে না পারলে এজেন্সিকেই দায় নিতে হবে। যাত্রীদের হজ পালন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি সভায় সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে নুসুক মাসআর প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট ও পরিবহন চুক্তি সম্পন্ন করার জন্য এজেন্সিগুলোকে বারবার অনুরোধ জানানো হয়েছে। এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা কি নামে হবে এর সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর তা জানা যাবে শিগগিরই। মঙ্গলবার দুপুরে সচিবালয় এ নিয়ে এক বৈঠক শেষে এ কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৈশাখ উদযাপন এবার আগের তুলনায় অনেক অংশগ্রহণমূলক হবে বলে জানান তিনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বৈশাখ ঘিরে এবার কোনো নিরাপত্তা শঙ্কা নেই। গত অন্যান্য বছর থেকে এবার আরো অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কি কি করণীয়, আমরা ওই সব ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। এবং আপনাদেরকে আমি এনশিওর করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা, আপনারা যেমন রোজার সময় দেখছেন, ওই সময় ঠিক এইভাবেই চলবে। কোনো ধরনের কোথাও কোনো ঘটনা যেন না ঘটে, ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আগস্টের গণ আন্দোলনের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে চায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মানবতা বিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেশের আদালতে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে 5 শতাধিক আহত ও 9 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার তদন্ত চলছে। এই ঘটনার মামলায় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ সুপার আব্দুল আল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণ হত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে।
আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি নিয়ে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুকি বলেন, শেখ হাসিনার শাসনে যারা আইনি সহায়তা দিয়েছে তাদের মধ্যে তুরিন আফরোজ অন্যতম। তার 10 দিনের রিমান্ড চাইলে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আইনজীবী না থাকায় নিজেই নিজের মামলা পরিচালনা করেন তুরিন আফরোজ। এ সময় 5 আগস্টের পর অসুস্থ ছিলেন বলে জানান তুরিন। প্রাথমিক তদন্তে তদন্তকারী কর্মকর্তা এই মামলার যিনি বাদী আব্দুল জব্বার, তাকে তার মেরুদণ্ড এবং তার কোমরে গুলি করা হয় এবং সে ভাগ্যের জন্য সে বেঁচে যায়। চিকিৎসার পর সে এই মামলাটি করে। সে নিজেই তার পক্ষে আদালতে বক্তব্য রাখেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া জনতা ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করছে দুদক। মঙ্গলবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, তাদের বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও 102 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। এদিকে জনতা ব্যাংক থেকে 115 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সুপ্রভ মিলান্স স্পিনিং মিলের এমডি জালাল উদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবুদ্দিন এবং তার স্ত্রী সন্তানের হিসাবের তথ্য চেয়ে 63 ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক সংসদ সদস্য নরসিংদী 4 ও সাবেক শিল্পমন্ত্রী, অসঙ্গতিপূর্ণ 7 কোটি 94 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক বুক দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত 13টি ব্যাংক হিসাবে 102 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মিথ্যা তথ্য সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করে সুপ্রভ মিলান্স স্পিনিং লিমিটেড প্রকল্পের অনুকূলে ঋণ অনুমোদন এবং বিতরণ করে জনতা ব্যাংক লিমিটেড, জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে 115 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত। দেশের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অন্যান্য সকল সরকারের চাইতে জনপ্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তির আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। ডাকসুর সাবেক ভিপি বলেন, ডক্টর ইউনূস জাতীয় সম্পদ, যাকে কাজে লাগাতে হবে। মানুষ ইতিমধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। ডক্টর ইউনূসকে সকলের সহযোগিতা করা দরকার বলেও জানান তিনি। মানে ফেসবুকে চলছে 5 বছর ওনাকে চাই। আমি 2 জনকে বলেছি 5 বছর উনি থাকতে চান, এই ভোটটা যত তাড়াতাড়ি দেবেন উনি তত তাড়াতাড়ি চলে যেতে চান। ওনাকে রাখতে যাচ্ছেন, তার মানে কি অনির্বাচিত একজনকে দীর্ঘদিন রাখবেন, এটা ফেয়ার হবে? উনি নির্বাচন করে আসতে পারবেন? আচ্ছা, আপনারা যদি এরকম বলতে পারেন, ভাই এত একটা কাবের লোক, তাকে রাখার একটা বুদ্ধি টুদ্ধি বার করেন না, ওইটা একটা আলোচনা হইতে পারে। সব পার্টিগুলোকে বলেন ভাই ওটা রাখতে হবে, তার মতো ব্রেন আপনাদের নাই। নাগরিক সেবায় অল্প সময়ের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ডিএনসিসির অঞ্চল 1-এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে কথা বলেন তিনি। আরও বলেন, আগস্টের মধ্যে ডিএনসিসির দখল করা জায়গা পুনরুদ্ধার করা হবে। নাগরিক ভোগান্তি কমাতে 16 এপ্রিল উত্তরা খিদিরখালে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান মোহাম্মদ এজাজ। এখানে দুটো জিনিস আমরা আজকে করতে চাই। একটি হচ্ছে যে আপনাদের নাগরিক যে বিড়ম্বনাগুলো আছে সেগুলো নিয়ে তো আমরা কথা বলবোই, এছাড়াও একটি স্পেসিফিক বিষয় নিয়ে আমরা আজকে কিছু সমাধানে আসতে চাই। আমরা আলোচনার মাধ্যমে এখান থেকে খুঁজে বের করবো যে কোন কোন জায়গা আমরা উদ্ধার করতে পারি, যেগুলো সরকারি জায়গা আছে সেগুলো আমরা উদ্ধার করব। উদ্ধার করে খুব দ্রুততম সময়ে
আমার টার্গেট হচ্ছে অগস্টের মধ্যেই আমরা উদ্ধারকৃত জায়গাগুলোকে রেডি করে আপনাদের কাছে ফিরিয়ে দিব। বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণ মামলার আসামি নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে গ্রেফতারের পর লালপুর থানার ভিতর থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে লালপুর থানায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 2024 সালের 16 ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকেলে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় লালপুর থানা পুলিশ। এ সময় খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এতে অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনী কাজ শুরু করেছে। অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় গভীর বঙ্গোপসাগর থেকে 214 জনকে আটক করেছে নৌবাহিনী। আটকরা সকলেই মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। নৌবাহিনী জানায় মঙ্গলবার ভোররাতে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ থেকে 44 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনী। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর জাহাজ মাছ ধরার নৌকা এফডি কুলসুমার নিকট পৌঁছায় এবং গতিরোধ করে। এ সময় নৌকাটিতে তল্লাশি চালিয়ে 214 জন যাত্রীকে আটক করা হয়। নৌকাটি সোমবার মধ্যরাতে কক্সবাজারের টেকনাফ থানাধীন শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আটকরা। ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 32 জন। মঙ্গলবার বেলা 11টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নে ঢাকা বরিশাল মহাসড়কের বাখুন্ডার জোবাইদা করিম জুট মিলের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় ফরিদপুর থেকে মাদারীপুর যাওয়ার সময় একটি লোকাল বাস খাদে পড়ে গেছে এমন খবরে ঘটনাস্থলে যায় তারা। এ সময় 32 জনকে আহত ও 5 জনের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসকরা জানান আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা নিয়ে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এ সময় অন্তত 20 থেকে 25টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় সম্প্রতি তেরোকান্দা গ্রামের শাহরুলের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। এই ঘটনায় একই গ্রামের বারেকের লোকজনকে অভিযুক্ত করা হয়। এ নিয়ে সোমবার রাতে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। পরে সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হন অন্তত 30 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আটক করা হয় 4 জনকে। হবিগঞ্জে একদিনে 4টি ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়াদের মধ্যে 5 বছরের শিশু থেকে 24 বছরের তরুণীও রয়েছে। সোমবার বিকেলে চুনারু ঘাটে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। এছাড়া একই দিনে বানিয়াচং উপজেলায় 13 বছর ও 24 বছরের তরুণী এবং শায়েস্তাগঞ্জের 21 বছরের তরুণী ধর্ষণের ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এসব ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। বান্দরবানের লামায় অস্ত্রের মুখে তামাক ক্ষেতের 9 শ্রমিককে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে দুর্গম লুলাইন এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানায় লামা উপজেলার সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক ক্ষেতের পাশের ঘরে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় অস্ত্রের মুখে ঘরে হানা দিয়ে 9 জন শ্রমিককে অপহরণ করে তারা। পরে খবর পেয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে, সেই সঙ্গে ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। মঙ্গলবার দুপুরে বরিশালের বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এরই মধ্য দিয়ে মঙ্গলবার থেকে 18 এপ্রিল পর্যন্ত সারা দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হলো। জনসচেতনতা তৈরি করে জাটকা সংরক্ষণ করা গেলে
ইলিশের উৎপাদন কয়েক গুণ বাড়বে বলছেন উপদেষ্টা। এছাড়া উৎপাদন বাড়লে বাজারে প্রভাব পড়বে, ফলে দাম নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি। পরে বরিশালের কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য নৌ র্যালি। এ সময় জাহাজের সামনে দাঁড়িয়ে কীর্তনখোলা নদী ও আশপাশের এলাকা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এই বহরে যুক্ত হয় নৌবাহিনীর একটি সুসজ্জিত জাহাজ। এছাড়া নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ জেলেরাও তাদের মাছ ধরার ট্রলার সাজিয়ে অংশ নেন র্যালিতে। দেশের চা শিল্পের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে সিলেট অঞ্চলের চা বাগানগুলোর অংশীজনদের সাথে চা বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট ক্লাবে এই মতবিনিময় সভায় সিলেট অঞ্চলের চা বাগানগুলোর মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন। এ সময় চা সংশ্লিষ্টদের তিনি বলেন, দেশের চা শিল্প নানা সংকটময় মুহূর্ত পার করছে, এ থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। চা বোর্ডের চেয়ারম্যান আশ্বাস দেন, রুগ্ন অবস্থা থেকে চা শিল্পকে রক্ষায় যা যা করণীয় সবকিছুই করবেন তিনি। তবে বাগান মালিকদের উৎপাদনের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন চা বোর্ডের চেয়ারম্যান। যদি মনে হয় যে আপনাদের এক্স গার্ডেন সেলটা বাড়িয়ে দিলে আপনারা উপকৃত হবেন, এই অকশনে গিয়ে তাদের কাছে জিম্মি হওয়ার চাইতে আমি সেটাও বাড়িয়ে দিব, এবং বাড়িয়ে দেওয়া থ্রেশ যত ম্যাক্সিমাম যতদিন নেওয়া সম্ভব সেটাও আমি নিব। এই ব্যবসার সাথে যারা যুগের পর যুগ জড়িত ছিল তারাই থাকুক, যারা এই ব্যবসাটা বুঝে, এই ব্যবসার প্রতি যাদের মায়া দয়া আছে, বাগানের প্রতি যাদের মায়া দয়া আছে, বাগানগুলো তাদের হাতেই থাকুক। দেশের বাইরের খবর। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে ভূমিকম্প কবলিত মিয়ানমারে। 7.7 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালেতেও ফিরেছে ছন্দ। সন্ধান ও উদ্ধার অভিযান চলতে থাকার মধ্যেই খুলতে শুরু করেছে দোকানপাট। নিত্যপণ্য কিনতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ক্রেতা ভিড় করছেন দোকানগুলোতে। তবে আবাসিক এলাকাগুলোর চিত্র এখনও করুণ। হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় তাঁবুতে থাকছিলেন যারা। ঝড় বৃষ্টির মধ্যে তাদের অনেককেই খুঁজতে হচ্ছে নতুন আশ্রয়। গত কদিনে তাঁবু বসানোর পাশাপাশি 900 ভবনের নিরাপত্তা নিশ্চিত করেছে চীনা উদ্ধারকারী দল। ভূমিকম্পে রোববার সন্ধ্যা পর্যন্ত 3,500-এর বেশি মানুষের মৃত্যু ও 5,000-এর বেশি মানুষের আহতের খবর নিশ্চিত করেছে প্রশাসন। নিখোঁজ 2 শতাধিক। আগামী 3 জুন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগাম প্রেসিডেন্ট নির্বাচন। গেল সপ্তাহে সামরিক আইন জারির অভিযোগে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হন ইউন সুক ইয়োল। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটির মন্ত্রিসভা। এরই মধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করেছে সরকার। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার 60 দিনের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা আছে। বর্তমানে দেশটির অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন হ্যান ডক সু। টানা 3 মাসেরও বেশি সময় ধরে টালমাটাল পরিস্থিতির পর অবশেষে নির্বাচনের মাধ্যমে নতুন নেতা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণ। ট্রাম্পের 50% শুল্ক আরোপের শেষ দেখার পাল্টা হুমকি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ভুলের পর ভুল করছে বলে মন্তব্য করেছে বেইজিং। এছাড়া যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে নিজেদের স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন শূন্য শুল্ক চুক্তির প্রস্তাব দিল। বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত তারা, যদিও শুল্কের কারণে $41,000 কোটি রপ্তানি বাণিজ্য প্রভাবিত হবে জোটটির। এছাড়া জাপান, তাইওয়ান, মেক্সিকো, কানাডা এখনও আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আইএসএসে পৌঁছালেন 3 মার্কিন ও রুশ নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী জনি কিম এবং রুশ নভোচারী সের্গেই রিজিকোভ ও অ্যালেক্সেই জুব্রিৎস্কিকে নিয়ে রওনা দেয় রাশিয়া নির্মিত সোয়ুজ বুস্টার রকেট। কাজাখস্তানের রুশ মালিকানাধীন লঞ্চ ফ্যাসিলিটি বাইকনুর থেকে মঙ্গলবার কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। 3 ঘন্টার যাত্রা শেষে পৌঁছান আইএসএসে। যুক্ত হন আগে থেকে অবস্থানরত আরও 7 মার্কিন, রুশ ও জাপানিজ নভোচারীর সাথে। ভবিষ্যৎ মহাকাশ অভিযানের প্রস্তুতি ও সংশ্লিষ্ট অন্যান্য গবেষণায় যুক্ত হবেন তারা। খেলার খবর। চলতি মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজ সামনে রেখে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত, তবে তার ডেপুটি হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ সামনে রেখে তাসকিন আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। তার বদলে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়াও পেস ইউনিটে আরও আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা। পাকিস্তান সুপার লিগে খেলার ছাড়পত্র পাওয়া লিটন দাসকে পাচ্ছে না দল।
প্রথম টেস্ট খেলে উড়াল দেবেন রানাও। তার জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলী অনিক সহ আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল 25 বছর বয়সী ক্রিকেটারের। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিমও ফিরেছেন দলে। স্পিন বিভাগে মিরাজ ও তাইজুল ইসলামের সাথে আছেন ডানহাতি অফ স্পিনার নাইম হাসান। জিম্বাবুয়ের সঙ্গে আমাদের বেস্ট পসিবল লেভেল টিমকেই আমরা নিয়ে খেলার চেষ্টা করছি। তাজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো। তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী এওয়ে টেস্ট সিরিজটা খেলার আগে আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ভিজিবলি শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে এই পারফরমেন্স করে দেখানোর জন্য। আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলকে 167 রানে হারিয়েছে বাংলাদেশ। লাহোরে টসে জিতে ব্যাট করতে নেমে 44 রানেই ইসমা তানজিক ও শারমিন আক্তারকে হারায় বাংলাদেশ। সেখান থেকে নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের 111 রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় টাইগ্রেসরা। ফারজানা 50 করে স্বেচ্ছায় অবসর নেন, অন্যদিকে জ্যোতি করেন 70 রান। শেষ দিকে দিলারা আক্তারের 17 বলে 29 ও জান্নাতুল ফেরদৌসের 34 বলে 46 রানের ক্যামিওতে 276 রানের পাহাড় গড়ে জ্যোতি বাহিনী। জবাব দিতে নেমে শুরু থেকেই আসা যাওয়ার মিছিল শুরু হয় পাকিস্তানের। 83 রানে 9 উইকেট হারানোর দলের শঙ্কা জাগে 100-র নিচে অল আউট হবার। শেষ উইকেট জুটিতে 26 রান তুললে 109 রানে অল আউট হয় স্বাগতিকরা। মারুফা, রাবেয়া ও ফাহিমা নেন 2টি করে উইকেট। ঘরোয়া ক্রিকেটে রান তোলা যেন ছেলের হাতের মোয়া, তবে জাতীয় দলে এলেই ফিকে হয়ে যায় ব্যাটিং তাণ্ডব। আবাহনী ওপেনার পারভেজ হোসেন ইমনের দাবি, কোয়ালিটি বোলার আর চাপের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে রান খরায় ভোগেন টাইগার ক্রিকেটাররা। তবে একই সাথে নতুন হেড কোচ ফিল সিমন্সের প্রশংসাও করেছেন এই তরুণ ক্রিকেটার। অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ডিফারেন্ট, এখানে একটু টাফ সিচুয়েশন ফেস করতে হবে, ভালো ভালো বলাররা আসে। আমরা চেষ্টা করতেছি আর কি ওইখানে কীভাবে ডমিনেট করা যায়। সো আমাদের চিন্তাভাবনা ওইভাবে ওরকমই থাকতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কীভাবে ডমিনেট করতে পারে। ভালো লাগতেছে, ও ভালো কোচ, কথাবার্তা বলতেছি বিভিন্ন ব্যাটিং টেকনিক বা ও চায় আসলে আমরা যেন ভালো করি, বিভিন্ন টেকনিক নিয়ে ও মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলে। সো আমার থেকে ভালো লাগছে। ব্রিটিশ কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 নারী ফুটবলারের সঙ্গে শিগগিরই চুক্তি করার ব্যাপারে আশা ব্যক্ত করেন সহসভাপতি ফাহাদ করিম। এদিকে সাবিনা, ঋতুপর্ণাদের পর এবার ভুটান লিগে খেলার সুযোগ পেয়েছেন কৃষ্ণা রানী, সঞ্জিদা, মারিয়া মান্ডা সহ 4 নারী ফুটবলার। 55 মেম্বারের সাথে আমরা কন্ট্রাক্ট করব। সো আমরা তো আমাদের কোনো রকম স্টেটমেন্ট থেকে আমাদের কথা সরে আসি নাই এবং আমরা ইনশাল্লাহ আসবো না। সো যাদের কন্ট্রাক্ট হয়ে গেছে তারা আছে, যাদের কন্ট্রাক্ট নেই তাদের কন্ট্রাক্ট হবে। আমার ধারণা আগামী উইকের ভিতরে সকল প্লেয়ারের সাথে আমাদের কন্ট্রাক্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বিএফএফ এর তরফ থেকে টোটাল সাপোর্ট দেওয়া হয়েছে তাদেরকে এবং দিচ্ছি আমরা, এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ হয়তো বা ওই 3 জনেরও সবকিছু ঠিকঠাক হয়ে তারাও চলে যাবে ইনশাল্লাহ। অবশেষে হেড কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। 2 মাস আগে বয়কটে ডাক দিয়ে 18 ফুটবলারের 13 জনই আজ অনুশীলন করেছেন। ধানমন্ডির আবাহনী মাঠে প্রায় 1.5 ঘন্টার ট্রেনিং সেশনটি ছিল ক্লোজ ডোর। এর মধ্যে আজই ক্যাম্পে যোগ দেবেন তহুরা খাতুন। বয়কটে ডাক দেয়া 18 জনের মধ্যে 4 ফুটবলার ভুটানের লিগ খেলতে দেশের বাইরে থাকলেও এশিয়ান কাপ বাছাইয়ের আগে তাদের ফেরার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। আগামী 23 জুন থেকে 5 জুলাই পর্যন্ত হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে 4-2 গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল ঢাকা আবাহনী। কোয়ালিফায়ার ম্যাচে নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এর আগে প্রথমার্ধেই 10 জনের দলে পরিণত হয় আবাহনী। খেলার 42 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। এরপর দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে আকাশি হলুদ জার্সিধারীরা, তবে শেষ মুহূর্তের গোলে ম্যাচে সমতায় ফেরে মারুফুল হকের শিষ্যরা। এরপর ম্যাচ অতিরিক্ত 30 মিনিট গড়ালে 10 জনের দল নিয়েও বসুন্ধরা কিংসের সামনে দারুণ প্রতিরোধ গড়ে তোলে আবাহনীর ডিফেন্স লাইন। শেষে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারে জয়ী হয়ে ফাইনালে টিকিট পায় ঢাকা আবাহনী লিমিটেড। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
ইংল্যান্ডের এমিরেটস স্টেডিয়ামে রাত 1টায় লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ আর্সেনাল। রেকর্ড 15বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়াল মাদ্রিদকে সমীহ করছে গানাররা। তবে মঙ্গলবারের ম্যাচ দিয়ে সেমিফাইনালে ওঠার পথটা সহজ করতে চান আর্সেনাল কোচ আর্তেতা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে আতিথ্য দিবে বায়ার্ন মিউনিখ। এই ম্যাচটিও শুরু হবে রাত 1টায়। মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ে ইনজুরির কারণে বায়ার্নের জার্সিতে নয়ার, জামাল মুসিয়ালা, আলফোনসো ডেভিস, কিংসলে কোমেনদের মতো তারকাদের দেখা যাবে না, যে কারণে ব্যাকফুটে থাকতে হবে জার্মান ক্লাবটিকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।